লরি ড্রাইভার খুব মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটিয়েছেন, এরপর নানা ধরনের তোলপাড় হয়েছে। সেই বিষয়গুলো কি এর পেছনে কাজ করেছে? যে ভদ্রলোক আপনার ট্রেলার চালাচ্ছে, উনি ইন্ডিয়ান। তো এখন উনি পরীক্ষা দিছে হচ্ছিল কি আপনার টোটালি ইংলিশে। বাট পুলিশ যখন তাকে ধরছে, সে একটা ইংলিশ কথা বলতে পারতেছে না। যারা এখন আগে সিডিএল লাইসেন্স, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স চালাতো, বড় বড় ট্রাক অথবা হচ্ছিল বাসগুলো, যারা ওয়ার্ক পারমিটে এসে সিডিএল চালাতো, তাদের জন্য সিডিএল টোটালি বন্ধ হয়ে গেছে। অনলি মাত্র পার্মানেন্ট রেসিডেন্স যারা থাকবে, কন্ডিশনাল না। অনেকেই পাচ্ছে কন্ডিশনাল 2 বছরের জন্য গ্রিন কার্ড, তাদেরকেও সিডিএল দেওয়া হবে না। তো এই যে নতুন নতুন নিয়ম নীতিগুলো করা হচ্ছে, এইটি নিয়ে আবার যে বিষয়গুলো যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছেন তারা বলছেন যে সংস্কারের এই লক্ষ্য হলো উচ্চ ঝুঁকিপূর্ণ ড্রাইভার দ্রুত চিহ্নিত করা এবং নিউ ইয়র্ক রাজ্যের ট্রাফিক নিরাপত্তা উন্নত করা। তো সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে। একদম লরি ড্রাইভার খুব মারাত্মক কিছু দুর্ঘটনা ঘটিয়েছেন, এরপর নানা ধরনের তোলপাড় হয়েছে। সেই বিষয়গুলো কি এর পেছনে কাজ করেছে? বেসিক্যালি এখান থেকেই শুরু হয়েছে, যেটা হচ্ছিল কি আপনার ভারতীয় অ্যাক্সিডেন্টের মাত্রা বেড়ে যাওয়ার কারণে। আপনি দেখেন যে ভদ্রলোক আপনার ট্রেলার চালাচ্ছে, উনি ইন্ডিয়ান। তো এখন উনি পরীক্ষা দিছে হচ্ছিল কি আপনার টোটালি ইংলিশে। বাট পুলিশ যখন তাকে ধরছে, সে একটা ইংলিশ কথা বলতে পারতেছে না। তখনই তো ডাউট চলে আসছে যে সে তাহলে পাশ করলো কিভাবে। এই করতে গিয়ে দেখা গেছে যে এখানে কিছু অনিয়মের সূত্র পাওয়া গেছে, যার কারণে হচ্ছিল এই জিনিসটা এখন সব জায়গাতেই অ্যাফেক্টেড হচ্ছে। ইভেন আপনার এই কারণে যারা এখন আগে সিডিএল লাইসেন্স, কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স চালাতো, বড় বড় ট্রাক অথবা হচ্ছিল বাসগুলো, যারা ওয়ার্ক পারমিটে এসে সিডিএল চালাতো, তাদের জন্য সিডিএল টোটালি বন্ধ হয়ে গেছে। অলরেডি বন্ধ। এবং তারা কোনো রকম কোনো ট্রানজ্যাকশন, অ্যাড্রেস চেঞ্জ থেকে শুরু করে কোনো কিছুই করতে পারবে না, তাদের ডাউনগ্রেডেড করে দেওয়া হবে। তারা আর সিডিএল চালানোর মতো কোনো গাড়ি চালানোর মতো যোগ্যতা নাই, যাদের ওয়ার্ক পারমিট বিলং করতেছেন। তো এই যে এত বড় একটা নতুন করে আবার ল হলো যে সিডিএল, এবং নট অনলি ওয়ার্ক পারমিট, যারা আপনার কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্স কার্ডে আপনার বিলং করেন, তাদেরকেও সিডিএল দেওয়া হবে না। অনলি মাত্র পার্মানেন্ট রেসিডেন্স যারা থাকবে, কন্ডিশনাল না। অনেকেই পাচ্ছে কন্ডিশনাল 2 বছরের জন্য গ্রিন কার্ড, তাদেরকেও সিডিএল দেওয়া হবে না। তো এক্ষেত্রে একটা বড় ধাক্কা না, যারা এই কাজগুলো করতেন তাদেরও তো পেশাগত। এটা তো বিশাল ধাক্কা, কিন্তু সাময়িক যে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণের মানুষ যারা ওয়ার্ক পারমিটে আসছে, অ্যাজাইলিতে আসছে, তারা সবাই সিডিএল এর দিকে ধারস্থ হচ্ছে, কারণ এখানে উচ্চ বেতনের একটা ব্যাপার স্যাপার আছে। তো তাদের সেই প্রচেষ্টা থেকে দেখা গেছে আপনার ভায়োলেশন বেড়ে গেছে, দুর্ঘটনা বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই কড়াকড়ি নিয়মগুলো চলে আসছে। এর আগে তো ছিল না। তো এই যে কড়াকড়ি নিয়ম আসলো, আপনি যেটি বললেন যে যিনি ভারতীয় ড্রাইভার যে দুর্ঘটনাটি ঘটিয়েছেন, এরপরে এত কঠিন নিয়ম আসছে, সে ভারতীয় ড্রাইভার ইংরেজিতে পরীক্ষা দিয়েছে, যিনি ইংরেজিতে একটা শব্দ উচ্চারণ করতে পারছেন না, বলতে পারছেন না। তো তাহলে তো ওই যে গোড়ায় গলদটাও তো আবিষ্কার করা উচিত, যে এই ড্রাইভিং লাইসেন্স তাহলে কিভাবে পেলো, কার মাধ্যমে পেলো। ইনভেস্টিগেশন চলতেছে। ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রেও তাহলে আমেরিকায় নানা ধরনের কারসাজি রয়েছে। না, এখানে কারসাজি কিন্তু তেমন কিছু নেই, বাট কিছু তো অবশ্যই আছে যেগুলো ইনভেস্টিগেশন চলতেছে। এগুলো আপাতত বলা যাচ্ছে না সবকিছু। আচ্ছা, বেচারাধীন বিষয় নিয়ে কথা না বলে, কিন্তু হ্যাঁ, একটা বিষয় আমি যেটা শুনেছি সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার আগে যে লার্নার পারমিট, সেই লার্নার পারমিট একটা সময় অনলাইনে নেওয়া যেত। এই অনলাইনে লার্নার পারমিট নেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মের ব্যত্যয় ঘটিয়েছিলেন আমার কাছে এই তথ্য। বেসিক্যালি এই অনলাইনে পরীক্ষা দেওয়া, লার্নার পারমিট নেওয়াটা, এটা যখন প্যান্ডামিক শুরু হলো 2020, তারপরে থেকে এই অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা চালু হয়েছে। তো প্রথমে আমরা যখন অনলাইন টেস্টে চলে আসছে, তখন কোনো ছবি টবি দেওয়া হতো না,
ডাইরেক্ট যে কেউ এখন আমার নাম হয়ে আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনার হয়ে আরেকজন পরীক্ষা দিচ্ছে, এভাবে মনে করেন যে চলে আসতেছিল। তো এটার কোনো প্রুফ ছিল না। তো দেখা গেছে যে আমরা যখন পারমিট দিতে যাচ্ছি তখন সে কথা বলতে পারতেছে না, বাট তার ওই সেম জিনিসটা ইংলিশে সে 50টা প্রশ্নের উত্তর দিতে পারতেছে, 50টার 50টাই সে অ্যান্সার করে ফেলছে। বিশেষ করে চাইনিজ এবং হচ্ছে গিয়ে আপনার রাশিয়ান, হ্যাঁ, তো 50টার 50টাই অ্যান্সার করে দিচ্ছে ইংলিশে, বাট তার মুখ দিয়ে একটা ইংলিশ শব্দ বেরোচ্ছে না। তারপরে আসলো ক্যামেরা সিস্টেম। আমরা তখন অটোমেটিক্যালি ওইটার মধ্যে ক্যামেরার সিস্টেম চালু করার পরে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে আপনার ওরা তো আর কি যারা পরীক্ষা দিচ্ছে তারা বুঝতে পারতেছে না যে আমরা ছবি তুলতেছি, ক্যামেরায় যে ছবি উঠতেছে এটা বুঝতে পারতেছে না। 4টা ছবি আসতো, যখন 4টা ছবির মধ্যে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তির এখানে ছায়া অথবা ইয়ে যাচ্ছে, তখন তাদেরকে আবার পুনরায় অফিসে এসে পরীক্ষা দিতে হতো এবং যদি পাস না করতো তাদেরকে 1 বছরের জন্য সাসপেন্ড করে পরীক্ষা দেওয়ারই অপশন আর পাবে না। এরপর এটা করতে গিয়ে আরো দেখা যাচ্ছে যে তাও হচ্ছে, এখন ওইটাও বন্ধ হয়ে গেছে। লাস্ট জুলাই মাসের 1 তারিখ থেকে অনলাইনে আর পরীক্ষা নেই, অনলাইনের পরীক্ষা নেই এবং সশরীরে গিয়ে নিজের পরীক্ষা অফিসে গিয়ে পরীক্ষা দিতে হবে। ওকে, তো ড্রাইভিং বিষয়টা নিয়ে কথা বলতে আচ্ছা এর আগে একটু আপনাকে বলে নিই যে এর আগেও আপনাকে নিয়ে আমরা কথা বলেছি আমাদের দ্য বেনিফিটস অনুষ্ঠানে, এবং তখন বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারিনি। এর মধ্যে বেশ কিছু বিষয় ছিল যে এই যে টিকিট নিয়ে যে আমাদের যারা গাড়ি চালান তারা সব সময় খুব বেশি আতঙ্কে থাকেন, কি করলাম, কি করতে গিয়ে কি হয়ে গেল, টিকিট পেয়ে গেলাম, এসব নিয়ে একটু যদি আমরা আলোচনা। তো টিকিটটা হচ্ছে কি আপনার নিউ ইয়র্ক সিটিতে 2 ধরনের টিকিট, একটা হচ্ছে পার্কিং ভায়োলেশন, একটা হচ্ছে ট্রাফিক ভায়োলেশন, মুভিং ভায়োলেশন যেটা। তো ট্রাফিক ভায়োলেশন যেটা বেসিক্যালি এটা হচ্ছে আপনার পার্কিং, আপনি যত্রতত্র যেখানে মিটার পার্কিং আছে সেখানে আপনি পার্কিং করেছেন কিনা, তারপর হচ্ছে গিয়ে আপনার যেখানে পরিষ্কার করা হবে সেখানে ওই টাইমটায় আপনার গাড়ি পার্ক করা আছে কিনা, কিংবা নো স্ট্যান্ডিংয়ে আপনি গাড়ি রেখে চলে গেছেন কিনা, এগুলো হচ্ছে সিটির জন্য। এগুলো সিটি, এটা পার্কিং ভায়োলেশনের টিকিট, এটা সিটি এটা বিলং করে। আর মুভিং ভায়োলেশন যেটা, যে আপনি যখন গাড়ি ড্রাইভ করতেছেন, গাড়ির সঠিকভাবে ড্রাইভ করতেছেন কিনা, আইন কানুনগুলো মানতেছেন কিনা, কিংবা কোনো রকম ব্যত্যয় ঘটতেছে কিনা, তখন গিয়ে এই মুভিং ভায়োলেশনগুলো আসতেছে। স্টপ সাইন, অলওয়েজ স্টপ সাইন, রেড সাইন, তারপর আপনার পেডেস্ট্রিয়ান, তারপরে আছে হচ্ছে গিয়ে আপনার স্পিডিং, সব কিছু মিলে। ওকে, তো এই যে পার্কিং এর ক্ষেত্রে পাশাপাশি হচ্ছে ট্রাফিক ভায়োলেন্স অর্থাৎ চলমান অবস্থায় কিছু পার্কিং যে টিকিট, ওখানে কোনো টিকিট নেই, ওখানে কোনো পয়েন্ট নেই। ওটা হচ্ছে সিটি ওইগুলো ইয়ে থেকে আপনার যে মিটার পার্কিং আপনি নির্দিষ্ট সময়ে পার্কিং করেন নাই, সেটা সিটির জন্য সেটা ওকে। তো নিউ ইয়র্কের একটা চরম বাস্তবতা বা কঠিন বাস্তবতা হচ্ছে পার্কিং, আসলে চরম সংকট পার্ক করা নিয়ে। তো সেই ক্ষেত্রে মানে নিউ ইয়র্ক সিটির আসলে কি পার্কিং আরো বাড়ানো বা সেই পরিকল্পনা কেমন কি রয়েছে? কারণ সাধারণ মানুষরা সবসময় এটা নিয়ে অভিযোগ করতেই থাকে। এখন টোটালি এটা ডিপেন্ড করবে সিটি নির্ধারণ যারা করেন, সিটির মেয়র যারা আছেন, নতুন মেয়র আসছে এখন, তারা দেখবে হচ্ছে সিটিকে কিভাবে আরো আধুনিকায়ন করা যায়, এবং হচ্ছে গিয়ে বেসিক্যালি পার্কিং এর যে ব্যাপার স্যাপারে টোটালটাই ডিপেন্ড করে সিটির উপরে, সিটি কিভাবে জিনিসগুলো নিচ্ছেন। এটাতে ডিএমবির কোনো হাত নেই, ডিএমবি এখানে কোনো কিছুই দেখছে না। ওকে, তো আরেকটা বিষয় আমার মানে যেটা একদম আপনি যখন বলছিলেন যে ট্রাফিক ভায়োলেন্স অর্থাৎ চলমান অবস্থায় আমি নিয়ম নীতি মেনে গাড়ি চালাচ্ছি কিনা তার উপরেও নানা ধরনের টিকিট দেওয়া হচ্ছে। তো সাম্প্রতিক সময় একজন আমার কাছে একটা অভিযোগ করেছেন, সে খুবই কষ্ট পেয়েছেন, পরপর 2 দিন তার সাথে এই ঘটনা ঘটেছে, পরপর 2 দিন। সেটা হচ্ছে এই গাড়ি চালাচ্ছেন, তার একটা হেডলাইট নষ্ট ছিল, কিন্তু তিনি যখন গাড়ি চালাচ্ছেন তিনি বুঝতে পারেননি, কিন্তু পুলিশ থামিয়ে তাকে টিকিট দিয়ে জরিমানা করে ফেলেছে। এই সব ক্ষেত্রে একজন ড্রাইভারের আসলে করার কি আছে? যার আপনার হেডলাইট চলে যায়, এটাতে টিকিটটা কোনো কিছুই মিন করে না, এটা কোনো পয়েন্টও যায় না। এটা আপনাকে তারা একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে আপনাকে, সেই সময়ের মধ্যে আপনি যদি ওই লাইটটা ঠিক করে নিয়ে পুলিশ স্টেশনে যান, তখন তারা ওই আপনাকে আবার ডিএমবিতে আসতে হবে। অনেকেই
পুলিশ স্টেশনে যায় না কিংবা ডিএমবিতে যায় না যে আমি তো ঠিক করেই ফেলছি, এই জায়গাটাতেই ভুল করেন। যখন কেউ কোনো ট্রাফিকে ভায়োলেশনের টিকিট খাবে, তার যদি কোর্টে, ডিএমবির কোর্টে যদি কোনো রকম সমন এসে থাকে, তাকে অবশ্যই সেই সমনের অ্যান্সার করতে হবে। সেটা হোক হেডলাইটের সংক্রান্ত হোক সেটা স্পিডিংয়ের যে কোনো ব্যাপারে, যদি কোনো হিয়ারিংয়ের ডেট থাকে অবশ্যই তাকে সেটা কর্ণপাত করতে হবে। আদারওয়াইজ সে যদি ওই ডেটটা মিস করে, সাথে সাথে তার লাইসেন্সটা সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি দর্শক আসলে অনেক বিষয় আমাদের ছোট ছোট তথ্য অজানা থাকার কারণে আমরা অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়ি, অনেক আতঙ্কে পড়ি। পাশাপাশি হচ্ছে অনেক ধরনের শর্তারোপ হয়, অনেক ফিও দিতে হয়, কিন্তু ছোট ছোট সেই বিষয়গুলো আসলে আমাদের জানা দরকার। যেটি আমরা জানলাম যে হেডলাইট নষ্ট, এবং এ কারণে যদি কোনো এর জন্য কোনো পয়েন্ট নেই, কোনো পয়েন্ট নেই, এবং এর জন্য কোনো জরিমানাও দিতে হবে না। জরিমানা দিতে হবে না যদি আপনি ওটার লাইটটা ঠিক করে নিয়ে পুলিশের কাছে গিয়ে আপনি যান, সাথে সাথে জজ এটাকে ডিসমিস করে দেবে। ওটার জন্য কোনো রকম কোনো ইয়ে দিতে হবে না আপনাকে। অর্থাৎ এই যে জানার গ্যাপের কারণে হয়তো মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে, হতে পারে। এর বাইরে আর কি কি আসলে আছে যেগুলো আসলে ছোট ছোট ইস্যু, কিন্তু আমরা সেই ইস্যুগুলো আসলে ঠিক মতো বুঝি না বলে আমাদের সংকটগুলো? যেমন হচ্ছিল কি আপনি সাসপেন্ড হইতে পারেন আপনার ইন্স্যুরেন্স নিয়ে। এখন আপনার গাড়ির রেজিস্ট্রেশন করেছেন আপনার নামে, এখন আপনার ইন্স্যুরেন্স, হয়তো আপনি নতুন ড্রাইভার, আপনার ইন্স্যুরেন্সে অনেক হাই। এখন দেখা গেছে যে আপনি হয়তো আপনার বাবার ইন্স্যুরেন্স ইউজ করতে চাচ্ছেন, কিংবা আপনি যার ইন্স্যুরেন্সের ক্রেডিট ভালো আছে তার ইন্স্যুরেন্সটা আপনি ইউজ করতে চাচ্ছেন। তো আপনি কি করেন, না বুঝেই আপনি আপনার ইন্স্যুরেন্সটা ক্যান্সেল করে দিয়ে তার ইন্স্যুরেন্স দিয়ে দিচ্ছেন। কিন্তু আপনাকে যখন আমরা প্লেট দিচ্ছি, আপনাকে দিয়েছি, অন্য যে ব্যক্তিটা ইন্স্যুরেন্স এখন বিলং করতেছে, ওয়াইফ হোক, হাজব্যান্ড হোক, ভাই হোক, যেই হোক, কিংবা ফ্রেন্ড হোক, তাকে কিন্তু আমরা প্লেটটা দেইনি। যার প্লেট সেই শুধু ওই ইন্স্যুরেন্স ক্যারি করবে। এখানে যদি কো রেজিস্ট্রেশন থেকে থাকে তাহলে দুজনের নামে ইন্স্যুরেন্স থাকতে পারে। অনেকে বলে আমি তো ওকে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী দিকে তার নামে পাওয়া যাচ্ছে না ইন্স্যুরেন্স। গাড়ি হচ্ছে রেজিস্ট্রেশন আপনার নামে, ইন্স্যুরেন্স হচ্ছে আমার নামে, আপনি গিয়ে সাসপেন্ড হয়ে গেছেন। আপনার গাড়ি টো করে নিয়ে যাচ্ছে, আপনার গাড়ি বুট করে দিচ্ছে, কারণ হচ্ছে ইন্স্যুরেন্স ল্যাপস। এই ইন্স্যুরেন্স ল্যাপস যদি প্রথম 30 দিনের জন্য পার ডে 8 টাকা করে আপনাকে পে করতে হবে, পরবর্তী 30 দিনের জন্য আপনাকে 10 টাকা করে পে করতে হবে পার ডে, $10। তারপরের দিন 30 ডেজের জন্য আপনাকে $12 করে পার ডে পে করতে হবে। যখনই 90 দিন পার হয়ে যাবে, 91 দিন হয়ে যাবে, তখন আর আপনার রাস্তা সব বন্ধ হয়ে যাবে, আর কোনো পথ খোলা নেই। তখন আর আপনার পথ খোলা নেই, তখন আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে, আপনার রেজিস্ট্রেশন সাসপেন্ড হয়ে যাবে। এখন আপনি যদি কর্মক্ষেত্রে যেতে চান, সেই ক্ষেত্রে হয়তো আপনাকে 90 দিন ক্রস করে গেলেই আপনি আর এই প্লেটটা রাখতে পারবেন না, আপনাকে প্লেট সারেন্ডার করে দিতে হবে। এবং ওই 91 দিন সাসপেনশন শেষ হওয়ার পরে পুনরায় আপনি আপনার গাড়ি রেজিস্ট্রেশন করতে পারবেন, তার আগে নয়। ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।